একটা সময় ছিল যখন হাসি ছিল নিছক এক অভ্যাস আর কষ্ট ছিল এমন কিছু যা কেউ দেখতে পেত না। এই গল্পটা শুরু হচ্ছে রাজস্থানের এক শহর থেকে, নাম জয়পুর। রোদে পোড়া এক শহর, রঙিন ঘর বাড়ি আর হাসি খুশি মানুষে ভরা। কিন্তু সেই শহরে এক কোণে একটি ছোট্ট ঘরে জন্ম নিল এক শিশু, যার হাসি একদিন গোটা ভারতকে কাঁদাবে, হাসাবে, ভাবাবে। তার নাম গোবর্ধন আসরানি। সেই নামটাই একদিন বলিউডের কোটি কোটি হৃদয়ে বাজবে। ছোটবেলায় আসরানি ছিল একেবারে অন্যরকম। বাড়ির লোকজন বলতো এই ছেলেটা খুব বেশি কথা বলে, সব সময় হাসে। শিক্ষকরা বলতেন তুমি পড়াই মন দাও, সিনেমা দেখলে ভবিষ্যৎ অন্ধকার হবে। কিন্তু আসরানি তখন থেকে সিনেমার প্রেমে পড়েছিল। সে টিফিনে টাকা জমিয়ে সিনেমা দেখত। যখন টিকিটের দাম বেশি হয়ে যেত তখন সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে থাকতো, দরজার ফাঁকা দিয়ে আলো ঝলমল পর্দাটা দেখত। সে বলতো যেদিন আমি এই পর্দার ভেতরে থাকবো সেদিন মানুষ হাসবে, কিন্তু আমি জানবো এই হাসির দাম কেমন কষ্ট করে গড়া হয়েছে। কিন্তু জীবন তো সিনেমা নয়, বাস্তবের পর্দা অনেক কঠিন। তার পরিবার খুব সাধারণ ছিল। বাবা চেয়েছিলেন ছেলে পড়াশোনা করে চাকরি করুক, কিন্তু আসরানির মন বসত না বইয়ের পাতায়। তার চোখে কেবল অভিনয়ের নেশা। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপ বলতো, নিজের মুখে অভিনয় অনুশীলন করত। বন্ধুরা হাসতো, বলতো তুই পাগল হয়েছিস নাকি? আসরানি শুধু হেসে বলতো, পাগলই তো সবই স্বপ্নে দেখে ভাই, বুদ্ধিমানরা কেবল হিসাব করে। সময় কেটে যাচ্ছিল, বয়স বাড়ছিল, কিন্তু সুযোগ কিছুই আসছিল না। পরিবারের চাপ বাড়তে লাগলো। এভাবে কতদিন সিনেমা দেখি পেট ভরবে? অবশেষে একদিন বাবার রাগে বাড়ির থেকে বের হয়ে গেল। আর মাথায় ছিল একটাই স্বপ্ন, আমি অভিনেতা হব। গন্তব্য মুম্বাই, যে শহরে কোটি স্বপ্ন আসে কিন্তু হাজারে একটা স্বপ্ন হয়ে বেঁচে থাকে। রাতের ট্রেনে মুম্বাই পৌঁছালেন আসরানি। না ছিল থাকার জায়গা, না ছিল পরিচিত কেউ। রেলওয়ে প্ল্যাটফর্মে বসে কাটিয়ে দিল প্রথম রাতটা। সেই ঠান্ডা প্ল্যাটফর্মে সিমেন্টের মেঝেতে বসে সে ভাবলো এখানে শুরু আমার সিনেমার গল্প। কিন্তু তখন জানতো না এই গল্পের হাসির চেয়ে কান্না অনেক বেশি থাকবে। প্রথম কয়েক মাস সে মুম্বাইয়ের ছোট ছোট থিয়েটারে অভিনয় করত। কখনো টিকিট বিক্রি করত, কখনো চা বানাতো। সে সময় ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া FTII এর জন্য আবেদন করলো, ভর্তি হলো। আর এখান থেকে তার জীবনের মোড় ঘুরে গেল। সেখানে সে শিখলো অভিনয়ের আসল শিল্প, শিখলো কণ্ঠস্বর, মুখভঙ্গি, দেহভঙ্গি, সবকিছুর মধ্যে জীবনের সত্যি ঢেলে দিতে হয়। আর এখানে সে বুঝলো হাস্যরস কোনো হালকা জিনিস নয়। মানুষকে হাসাতে গেলে নিজের ব্যথা বলে থাকতে হয়। কোর্স শেষ করে যখন সে বেরোলো, বলিউডে তখন রাজ করছে রাজেশ খান্না, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন। তখন একজন নতুন মুখের জায়গায় কেমনে পাবে? তবু সে অডিশন দিত, এক স্টুডিও থেকে আরেক স্টুডিও ঘুরতো। কখনো 2 মিনিট অভিনয় করেই বের করে দিত, কখনো বলতো তোমার মুখটা কমেডির মতো। সে ভাবতো তাহলে আমি মানুষকে হাসাবো, হাসির মধ্যে তো জীবন আছে। এই সিদ্ধান্তটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ধীরে ধীরে ছোট ছোট কমেডি রোলে সুযোগ পেতে শুরু করলো। তবুও সে সন্তুষ্ট ছিল না, কারণ তার কাছে অভিনয় ছিল এক শিল্প, কেবল রসিকতা নয়। একবারের সাক্ষাৎকারে সে বসেছিল, মানুষ ভাবে কমেডিয়ান মানেই রাজা, কিন্তু আমি বলি কমেডিয়ান মানেই যন্ত্রণার রাজা। তার জীবনের এই যন্ত্রণা ছিল অদৃশ্য, যা দর্শক দেখতে পেত না। অভিনয়ের পিছনে সে লুকিয়ে রাখত নিজের দারিদ্র, ব্যর্থতা আর প্রতিদিনের সংগ্রাম। সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুরত কাজের সন্ধানে, আর রাতে আয়নার সামনে বসে অনুশীলন করত। আয়নাটা ছিল তার সবচেয়ে বড় বন্ধু, যার সামনে সে কাঁদত, হাসত, আবার নতুন সংলাপ শিখত। অবশেষে একদিন ছোট একটা সিনেমার সুযোগ পেল। নাম বড় ছিল না, রোল ছিল ছোট, কিন্তু সে অভিনয় করলো এমনভাবে যে পরিচালক অবাক হয়ে বলল এই ছেলেটার হাসির ভিতরে কিছু আছে। সেই দিনটা ছিল তার জীবনের প্রথম জয়, আর সেই জয় তাকে নিয়ে গেল বলিউডের সোনালী যুগে। কিন্তু এই জয়ের পিছনে লুকিয়েছিল অসংখ্য রাতের ক্ষুধা, কান্না আর না পাওয়া সুযোগের বেদনা। 70 দশকের শুরু, বলিউড তখন রঙিন হয়ে উঠছে, নতুন মুখ আসছে প্রতিদিন। অমিতাভ বচ্চন তখন অ্যাংরি ইয়াং ম্যান, আর ধর্মেন্দ্র, রাজেশ খান্না, শশী কাপুররা পর্দায় রাজ করছে। এই সময় আসরানি ঢুকলেন এক নতুন জায়গায়। কমেডি তখন খুব একটা সম্মানিত ধারার অভিনয় ছিল না। মানুষ ভাবত যারা নায়ক হতে পারে না তারা কমেডি করে, কিন্তু আসরানি সেটাকে বদলে দিলেন। তিনি কমেডিকে এক শিল্পে পরিণত করলেন। প্রথম দিকে তিনি করলেন চুপকে চুপকে, আপকি শান বানুগা কোটিপতি,
আব দিল্লি দূর নেই এর মতো ছবি ছোট ছোট রোল করে দর্শক মনে রাখতো শুধুই তাকে। তার মুখভঙ্গি, তার চোখের এক ঝলক সবই যেন মানুষকে হাসাতে বাধ্য করত। কিন্তু আশ্চর্য ব্যাপার, যে মানুষকে এত হাসাতো তার নিজের ছিল না এক ফোঁটা হাসি। একদিন এক সাক্ষাৎকারে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, আপনি মানুষকে এত হাসান কেন? আপনি কি নিজে খুশি? আশরানী একটু থেমে বলছিলেন, হাসির পিছনে সবসময় একটা কান্না থাকে, আর আমি কান্নার সুরে বাজাই প্রতিদিন। এই একটা লাইন তার পুরো জীবনের সংজ্ঞা। 1975 সাল ভারতীয় সিনেমার ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়। শুলে ভারতের সবচেয়ে প্রভাবশালী সিনেমা, সবাই জানে গব্বর, জয়, বীরু, ঠাকুর। কিন্তু সেই সিনেমার হাসির ছোঁয়া এনেছিলেন একজন মানুষ, আশরানী। তার চরিত্র জেলার, যে একদিকে ভীতু অন্যদিকে কৌতুকপূর্ণ। যে মুহূর্তে দর্শক হাসিতে ফেটে পড়ে, ঠিক সেই মুহূর্তে তার সংলাপ হয় কিংবদন্তি। হাম ইংলিশ কা জামানা কা জেলার হে। এই এক সংলাপে তাকে চিরদিনের জন্য অমর করে দিল। যখন পুরো সিনেমা ভরা গুলির শব্দ, প্রতিশোধ আর বীরত্ব, সেই সিনেমার মাঝখানে এই হাসি এনে দিল ভারসাম্য। মানুষ বুঝলো কমেডি শুধু মজা নয়, এটা গল্পের প্রাণ। আমি যখন এখনকার সময়ের কমেডি দেখি, মনে হয় হাসির মধ্যে আগের মতো প্রাণ নাই। আগের দিনে আমরা গল্পের মধ্যে থেকে হাসতাম, এখন যেন হাসির মধ্যে গল্প হারিয়ে গেছে। এই কথাটাই বলে দেয়, তিনি শুধু অভিনেতা নন, এক যুগের প্রতিনিধি। এক সময় বলিউডে কমেডি মানে আশরানী, কিন্তু সময় বদলেছে। নতুন মুখ, নতুন যুগ, নতুন দর্শক। ধীরে ধীরে মানুষ তার নাম ভুলে গেল। যে মানুষ একদিন গোটা দেশকে হাসাতেন, আজকে তার খবর খুব কম মিডিয়ায় রাখে। কিন্তু আশরানী তাতে কোনো কষ্ট পান না। তিনি বলেন, যে হাসি আমি মানুষকে দিয়েছি তা কখনো মরবে না। তার সেই আত্মবিশ্বাসই তাকে অন্যান্য করে তোলে। এমন আত্মসম্মান, এমন পরিপক্ক মনোভাব সব অভিনেতার মধ্যে পাওয়া যায় না। কাজের বাইরে আশরানী ছিলেন খুবই পারিবারিক মানুষ। কুমুদ চাঁদ আশরানী নিজেও চলচ্চিত্র জগতের মানুষ। তারা একে অপরের পাশে থেকেছেন সারা জীবন। তাদের সংসার সাদামাটা কিন্তু সুখী। তারা বিলাসিতা ভালোবাসতেন না, ভালোবাসতেন একে অপরকে। একবার এক সাক্ষাৎকারে আশরানী বলেন, আমি যখন ঘরে ফিরি, আমার স্ত্রীর মুখে হাসি দেখলেই মনে হয় আমি এখনো জীবনের সেরা দৃশ্যে আছি। এই কথাটা শুনে অনেক দর্শক চোখ মুছেছিলেন, কারণ জীবনের সত্যিকারের সুখ এটাই তো। বলা হয় সময় সবচেয়ে বড় গল্পকার, এবং সেই গল্পের প্রতিটি মানুষ এক একটা অধ্যায় মাত্র। আশরানী এখন সেই অধ্যায়ের শেষের দিকে, তবু তার উপস্থিতি এখনো সিনেমা প্রেমীদের হৃদয়ে আমলিন। নতুন প্রজন্মের অনেকে হয়তো জানে না, এক সময় ছিল যখন আশরানী ছাড়া কমেডি সিনেমা অসম্পূর্ণ বলা হতো। তিনি ছিলেন 16 ছবির বিখ্যাত জেলার, যার সংলাপ আজও সিনেমার হলের দেওয়ালে প্রতিধ্বনি হয়, হাম আংরোজি কি জামানে কা জেলার হে। এমন সংলাপ, এমন টাইমিং, এমন মুখ অভিনয় বলিউডে খুবই কম দেখা গেছে। তবে সময়ের সাথে সাথে শারীরিক অসুস্থতা ও ক্লান্তি আশরানীর জীবন ভর করেছে। তিনি এখন কম সিনেমা করেন, বেশি ভাবেন। তার চোখে এখন ঝিলিক আছে, কিন্তু ভেতরে ক্লান্তি জমেছে। তিনি মাঝে মাঝে বলেন, আমি চাই মানুষ আমায় মনে রাখুক আমার কাজের জন্য, আমার মুখের জন্য নয়। এই সরল বিনম্র বাক্যটাই যেন তার জীবনের সংক্ষিপ্ত সার। আশরানীর জীবন কেবল একজন অভিনেতার গল্প নয়, এটা এক যুগের গল্প, যেখানে সংগ্রাম, সাফল্য আর একাকিত্ব একসাথে মিশে আছে। তিনি প্রমাণ করে গেছেন, তুমি যদি মানুষকে হাসাতে পারো, তাহলে তোমার আত্মা কখনো একা নয়। তার কমেডির টাইমিং আর তার মানবিক আচরণ সব মিলে তিনি হয়ে উঠেছেন এক জীবন্ত ইতিহাস। আজও যখন পুরনো সিনেমা টেলিভিশনে আসে আর মানুষ তার মুখ দেখে হেসে ওঠে, তখন কোথাও না কোথাও আশরানী নিশ্চয় হাসেন। কিন্তু কি বলবো, একদিন সকালে খবর এলো, বলিউডের সেই চিরচেনা মুখ, যে মানুষ এক সময় গোটা দেশকে হাসিয়েছিলেন, আজ চিরনিদ্রায় চলে গেলেন। আশরানী আর নেই। 20 অক্টোবর 2025 মুম্বাইয়ের জহুতে ভারতীয় আরোগ্যনিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 84 বছর। কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, শ্বাসকষ্ট বেড়েছিল, ফুসফুসে জমেছিল তরল। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হাসির সেই মানুষটা নীরব হয়ে গেলেন চিরতরে। তার মৃত্যু যেন পুরো এক যুগের ইতি টেনে দিল। যে যুগে কমেডি মানে ছিল আশরানী, সে যুগে এক চাহনি দিয়ে মানুষ হেসে উঠত। তার শেষকৃত্য হয়েছে শান্তভাবে, শুধু পরিবার আর ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে। না ছিল আলো, না ছিল জনসমুদ্র, ছিল শুধু নিঃশব্দ শ্রদ্ধা, একজন কিংবদন্তির বিদায়ের প্রতিধ্বনি।
আসরানি চলে গেছেন, কিন্তু তার হাসি, তার সংলাপ আর তার সেই আংরেজ কা জামানা কা জেলার এই কণ্ঠ চিরকাল থেকে যাবে আমাদের হৃদয়ে। কারণ কিছু মানুষ মরে না, তারা থেকে যায় হাসির প্রতিটি প্রতিধ্বনির ভিতরে। তো আজ আসরানি চলে গিয়েছেন, তার আত্মা শান্তি কামনা করি, তাকে যেন উপরওয়ালা ভালো ভালো রাখে। তো এখন এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই নিয়ে একটি গান পরিবেশন করব। গানটি ভালো লাগবে। এই দুনিয়াটা শুধু চাঞ্চল্যকর, এখানে কেউ থাকতে পারে না, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। তো চলুন আমরা একটি গান শুনবো, যেটি আপনাকে মরণের কথা স্মরণ করিয়ে দিবে। চলুন গানটি শুনে আসি। কান্দ না মোর বিদায় কালে রে, কান্দিলে কি হবে, অন্তরে আঁকিলে ছবি, অন্তরে আঁকিলে ছবি পাবে পরকালে রে। কান্দ না মোর বিদায় কালে রে, হায় রে কান্দ না মোর বিদায় কালে রে। সোনা কানের বালি খুলতে গলার হার, কিঞ্চিত মাত্র আফসোস যেন আসে না তোমার গো, আসে না তোমার। নাকের সোনা কানের বালি রে খুলতে গলার হার, কিঞ্চিত মাত্র আফসোস যেন আসে না তোমার গো, আসে না তোমার। কে খাওয়াবে কে পরাবে, কান্দ না সেই দুঃখে, ওরে সবুরের পাশান বান্ধিও, সবুরের পাশান বান্ধিও তোমার তোরা বুকে রে। কান্দ না মোর বিদায় কালে রে, হায় রে কান্দ না মোর বিদায় কালে রে। যদি আসে কান্না নাহি মানে দিলে, আমার জন্য কান্দ তোমরা মোনাজাতের কালে গো, মোনাজাতের কালে। তবু যদি আসে কান্না রে ও ধরবি নাহি মানে দিলে, আমার জন্য কান্দ তোমরা মোনাজাতের কালে গো, মোনাজাতের কালে। আমার ভক্তদেরকে যথায় আমি করে গেলাম দান, রে আমার পারার পরে দিও, আমার পরার পরে দিও তোমরা দানে প্রতিদান রে। কান্দ না মোর বিদায়